12 প্রথম প্রশ্নে 12 প্রথম প্রশ্ন দেখো বলেছে যে sin a প্লাস sin b বাই cos b মাইনাস cos a সমান cos a প্লাস cos b বাই sin a মাইনাস sin b এর তোমাকে মান বসাতে বলেছে, এর প্রমাণ করতে বলেছে এটা সমান বলে। তাহলে এখানে আমরা যেটা আমাদের ট্রিগোনোমেট্রিক মান যেটা বসে সাইন কসের, সেই ফর্মুলায় আমাদেরকে অঙ্কটা একটু করতে হবে। তাহলে আমি প্রথমে এলএইচএস নিয়ে নিচ্ছি, শুধু ফর্মুলাই আছে, এর মধ্যে কিছুই নেই প্রশ্নের মধ্যে, শুধু আমাদের এক্ষেত্রে ব্যবহারটা এখানে কম ফর্মুলাগুলো, যার জন্যই এটা আমাদের এলএইচএস। তো তুমি সাইন এ প্লাস সাইন বি, সাইন এ প্লাস সাইন বি যে ট্রিগোনোমেট্রিক ফর্মুলা, সেটাতে কি মান পড়ে না 2 ইন্টু সাইন এ প্লাস বি বাই 2 আর কস এ মাইনাস বি বাই 2। এটা হচ্ছে সাইন এ প্লাস সাইন বির ফর্মুলা, 2 ইন্টু সাইন এ প্লাস বি বাই 2 কস এ মাইনাস বি বাই 2। আর নিচে আছে কস বি মাইনাস কস এ, কস বি মাইনাস কস এর ফর্মুলা হচ্ছে 2 সাইন এ প্লাস বি বাই 2 আর সাইন এ মাইনাস বি বাই 2। তাহলে cos b মাইনাস cos এর ফর্মুলা হলো 2 sin a বাই a প্লাস b বাই 2 ইন্টু সাইন a মাইনাস b বাই 2। এবারে তুমি দেখো এখান থেকে আমাদের যেটা কাটার সেটা কেটে যাবে, সেটা আমাদের কেটে যাচ্ছে, 2 2 চলে গেল আর এটা এটা মিলে গেল, পড়ে রইল আমাদের হাতে cos a মাইনাস b বাই 2 sin a মাইনাস b বাই 2। তার মানে cos থিটা বাই sin থিটা, cos থিটা বাই sin থিটা কি হয় tan থিটা, সরি উল্টো হবে, cos থিটা বাই sin থিটা হচ্ছে cot থিটা, তাহলে cot আর এটা হলো থিটা। এটা আমাদের এলএইচএস হয়ে গেল। এবারে আরএইচএস চলে যাও। আরএইচএস এর প্রশ্নটা cos a প্লাস cos b বাই sin a মাইনাস sin b। তাহলে এটারও ফর্মুলা আমরা এখানে বসিয়ে নিচ্ছি। যদি আমরা এদিকে দেখি তাহলে cos a প্লাস cos b, তাহলে এর ফর্মুলা কি দাঁড়াচ্ছে, এর ফর্মুলা হচ্ছে 2 cos a প্লাস b বাই 2 ইন্টু cos a মাইনাস b বাই 2। cos a প্লাস cos b এর ফর্মুলা হলো 2 cos a প্লাস b বাই 2 ইন্টু cos a মাইনাস b বাই 2। আর sin a মাইনাস sin b এর ফর্মুলা হচ্ছে 2 cos a প্লাস b বাই 2 sin a মাইনাস b বাই 2। এইবারে তুমি দেখো এখানে চাকাটার কাটবে, এখানে আরো 2 2 গেল, এটা এটা গেল, তার মানে আমাদের হাতে পড়ে রইল cos, এটা একই, তাহলে cos বাই sin, cos বাই sin কিসের ফর্মুলা, কটের ফর্মুলা, cos থিটা বাই sin থিটা, তাহলে cos থিটা বাই sin থিটা হচ্ছে cot থিটা, থিটার মানে তো সেই এইটাই, দুটো মিলে গেল, এত এলএইচএস সমান আরএইচএস, প্রমাণিত। ঠিক আছে, চলে আসছে আমরা পরের প্রশ্ন। আচ্ছা, এর পরের প্রশ্ন যেগুলো আছে 12-1-2, এটা কষে দেখি 24-4, আর আমি এগুলো ভিডিও দিয়ে দিচ্ছি। আমরা চলে আসছি তারপরের প্রশ্ন। যদি সাইন 17 ডিগ্রি সমান এক্স বাই ওয়াই হয়, তবে দেখাও যে সেক 17 ডিগ্রি মাইনাস সাইন 73 ডিগ্রি ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই ইন্টু রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তো অঙ্কটার মধ্যে একটাই জায়গা বিশেষ গুরুত্বপূর্ণ কথা, যে ডিগ্রি কিন্তু সব একটাতে নিয়ে আসতে হবে তোমাকে। যেমন দেখো, মান যদি 17 ডিগ্রিতে আছে, তাহলে এগুলো সবই তোমাকে 17 ডিগ্রি করতে হবে, এটা কিন্তু প্রথমে মাথায় রাখবে। অন্য কোনো ডিগ্রিতে তুমি মান বসাতে পারবে না। তাহলে যদি তোমার কোশ্চেনে 17 ডিগ্রি থাকে মান, তাহলে সবগুলোকে তোমাকে 17 ডিগ্রিতে আনতে হবে, তবে তুমি তার মান বসাতে পারবে, নচেত নয়, এটা কিন্তু মাথায় রাখবে। তাহলে শুরু করছি আমরা। এটা দুটো পদ্ধতিতে তুমি করতে পারো। একটা পদ্ধতি সাধারণত যেটা করা হয়, যে আমরা এই সাইন থেকে উভয় দিকে বর্গ করে কসের মান বার করে নেব। 1 সাইন স্কোয়ার থিটা হয়ে যাবে এটা, তাহলে 1 মাইনাস কস স্কোয়ার থিটা, 1টাকে ট্রান্সফার করে দাও, কসের মান পেয়ে যাবে, তারপরে আমাদের কাজ হয়ে যাবে। তো আমি একটু অন্য পদ্ধতিতে যাচ্ছি। ওই পদ্ধতি তুমি যে কোনো সলভ করতে পারবে, ওটা তো
প্রথমত সাইন 17টাকে আমরা একটু লিখছি, যেটা মান দিয়েছে এখানে। প্রথম আমি এটা দিয়ে শুরু করছি, সাইন 17 ডিগ্রি ইজ ইকুয়াল টু এক্স বাই ওয়াই। সাইনের ফর্মুলা কি ভাবো তুমি? সাইনের ফর্মুলা হচ্ছে সাইন লম্ব বাই অতিভুজ। সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ সমান কি এক্স বাই ওয়াই। সাইন থিটা লম্ব বাই অতিভুজ, এটা তোমরা আগে ফর্মুলাটা করেছো। তাহলে এরপর কি করবে? সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, ফর্মুলা নিশ্চিত ফর্মুলা আছে, সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ। তাহলে যদি ভুলে গিয়ে থাকে আমি ফর্মুলাটা বলে নিই, সাইন থিটা লম্ব বাই অতিভুজ কস থিটা ভূমি বাই অতিভুজ টেন থিটা লম্ব বাই ভূমি। এই তিনটা ফর্মুলা আগে হয়েছে, আমি তাও মনে করে দিচ্ছি, মেবি কেউ আগে করেছো, পরে করেছো, না করেছো, যাই হোক না, কারণ এই চ্যাপ্টারটা যখন বোঝাচ্ছি। তাহলে সাইন লম্ব বাই অতিভুজ কস ভূমি বাই অতিভুজ টেন লম্ব বাই ভূমি। তাহলে সাইন থিটা ছিল, এটা থিটা যেহেতু সাইন থিটা লম্ব বাই অতিভুজ মান, এবার দুটোকে আলাদা করে দাও। তাহলে এতএব লম্ব সমান এক্স কে, আর ধ্রুবক রাশি গুণ করতে হয় তখন তুমি অনুপাত আলাদা করছো, আর অতিভুজ কত হবে ওয়াই কে, লম্ব এক্স কে অতিভুজ ওয়াই কে আলাদা করে নিলে। এবারে লম্ব ভূমি যদি পেয়ে যাও, লম্ব অতিভুজ যদি পেয়ে যাও, একটা ত্রিভুজে কটা বাহু থাকে? 3টে বাহু। সমকোণী ত্রিভুজে লম্ব ভূমি আর অতিভুজ দুটো তুমি এখান থেকে পেয়ে যাবে। আর একটা ফর্মুলা দ্বারা বার করে নাও, লম্ব অতিভুজ জানি, কি বার করবো? ভূমি। তাহলে ভূমি বার করার ফর্মুলা কি? রুট ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। তাহলে ভূমি বার করার ফর্মুলা রুট ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। এর মান বসাচ্ছি, অতিভুজ কত করে দেখো, ওয়াই কে তার স্কোয়ার মাইনাস লম্ব এক্স কে তার স্কোয়ার, ব্র্যাকেট তুলছি, ওয়াই স্কোয়ার কে স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কে স্কোয়ার। এরপর কে স্কোয়ার কমন চলে যাবে, পড়ে হলো ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এবারে স্কোয়ার রুটকে খাবে, কেটে বেরিয়ে যাবে, কিন্তু বাকিটা বেরোবে না, কারণ প্লাস মাইনাস আছে মাঝখানে, তাই বাকিটা বেরোনো সম্ভব না। তাহলে স্কোয়ার রুটকে খাবে যখন, তাহলে গুণের সম্পর্ক যেহেতু আছে কেটে বেরিয়ে যাবে, কিন্তু এদের স্কোয়ার রুটকে খেতে পারবে না, কারণ মাঝখানে প্লাস মাইনাস আছে। প্লাস মাইনাস থাকলে রুট স্কোয়ারকে খেতে পারে না, তাই এদেরকে খেতে পারে না, রয়ে গেল একে স্কোয়ার রুটকে খেয়ে বেরিয়ে গেল বাইরে কে। এটা তুমি কি পেলে? ভূমি। তাহলে এখান থেকে তুমি 3টে এককের মান পেয়ে যাবে, লম্ব অতিভুজ আর ভূমি। এইবারে প্রশ্নটা যেমনই থাক না কেন মান বসিয়ে তুমি উত্তর পাবে। এরপর যেটা আমরা করছি সেটা হচ্ছে, এবারে এরপর বাম পক্ষে আসা যাক। আমি সেম অঙ্ক আরেকটা অন্য নিয়মে বুঝিয়ে নেব। এটা রুল 1 বোঝাচ্ছি। তাহলে বাম পক্ষতে আমরা প্রশ্ন লিখছি, সেক 17 ডিগ্রি মাইনাস সাইন 73 ডিগ্রি। লক্ষ্য করো, সেক 17 মাইনাস সাইন 73। তোমাকে একটা জিনিস এখানে মাথায় রাখতে হবে যে এই 17 ডিগ্রি আর 73 ডিগ্রি আলাদা আলাদা রাশি রেখা অঙ্ক করা যাবে না। যখন মান 17 বার করেছো, এই যে মানগুলো বার করেছি লম্বভূমি অতিভুজ, এটা কার? 17। যার জন্য যদি 17 ডিগ্রি না হয় সব, তাহলে তার জায়গায় তুমি তার মান বসাতে পারবে না। তাহলে এটা 17 আছে রেখে দাও, কিন্তু এইটা তোমাকে আগে 17 করে নিতে হবে। তাহলে আমরা কি করব? এটা যেমন থাক, সাইনটাকে আমরা কি করব? সাইন 73 জায়গায় কি 90 মাইনাস 17। এটা তো এই চ্যাপ্টারের অঙ্ক। 73 আর 70 যোগ করো, 90 পাবে। তাহলে sec 90 মাইনাস থিটা, সরি সাইন 90 মাইনাস থিটা
নিশ্চয়ই cos থিটা, এটা পূর্ব পরিচিত। তাহলে আমি দুটোকে এক করার জন্য এটাকে 17 করে নিলাম, 90 - 17 বিয়োগ করলে 73 হয়। তারপর তুমি তার ফর্মুলা করে দাও sin 90 - থিটা cos থিটা। প্রথম থেকে চ্যাপ্টারটা করবে, স্টেপ জাম্প করে দিও না, নাহলে বুঝতে অসুবিধা হবে। এরপর দুটো যখন 17 17 এসে গেছে, মানে এবার তুমি মান বসাতে পারবে। তাহলে এবারে তুমি ফর্মুলা ভাঙো, সেকের ফর্মুলা কত হবে? সেক কার উল্টো? কসের উল্টো। কসের ফর্মুলা কি? ভূমি বা অতিভুজ। তাহলে সেক কসের উল্টো যেহেতু, তাহলে সেকের জায়গায় তুমি অতিভুজ বাই ভূমি করবে। সেক কসের উল্টো, কস যদি ভূমি বাই অতিভুজ হয়, সেক তার উল্টো হবে অতিভুজ বাই ভূমি। আর কসের ফর্মুলা ভূমি বাই অতিভুজ। কস হচ্ছে ভূমি বাই অতিভুজ। এইবার তুমি ফর্মুলাগুলো মানগুলো বসিয়ে দাও। অতিভুজ y কে ভূমি k √ y স্কয়ার মানে x স্কয়ার মাইনাস আবার ভূমি k √ x স্কয়ার বাই অতিভুজ y কে। অতিভুজ বা ভূমি, ভূমি বা অতিভুজ, ঠিকই আছে। মান বসিয়ে দিলাম, লম্ব ভূমি অতিভুজ থেকে মানগুলো বসিয়ে নিলাম। একটু কাটাকাটি করে নিচ্ছি, কে 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 কে, একটা না লসাগু হবে, দেখে নাও। লসাগু কত লিখবো আমরা? এখান থেকে লসাগু আমরা লিখবো, এখানে আছে y আর এখানে আছে এটা, তাহলে y আর এটার লসাগু দুটোই হবে y ইন্টু y স্কোয়ার মাইনাস x স্কোয়ার, এই দুটোই হবে লসাগুতে। আর উপরটা এর সঙ্গে এর গুণ, এর সঙ্গে এর গুণ, তাহলে y স্কোয়ার মাইনাস এইটা আর এইটা, এই দুটো গুণ করলে কি হবে? হোল স্কোয়ার হয়ে যাবে। দেখে নাও, লসাগু y আর এখানে এইটা আছে এই দুটো, আর উপরটা এর সঙ্গে এর গুণ, এর সঙ্গে, তাহলে y স্কোয়ার মাইনাস এইটার সঙ্গে এটা গুণ করলে একবার লিখে হোল স্কোয়ার করে দিলাম। এরপর কি করব আমরা? মুছে নিচ্ছি এই জায়গাটা। এরপর যেটা হচ্ছে y স্কোয়ার মাইনাস রুট স্কোয়ারকে খাবে, রুট হয়ে গেল স্কোয়ার হয়ে গেল, পরে হলো y স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। কিন্তু যেহেতু ব্র্যাকেটের আগে মাইনাস আছে, সাইনটা চেঞ্জ হবে, মাইনাসটা প্লাস। দেখে নাও, স্কোয়ার রুটকে খাবে y স্কোয়ার মাইনাস রুট স্কোয়ারকে খেলো y স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস এক্স স্কোয়ার, আর নিচে যেটা আছে রয়ে যাবে y ইন্টু √ y স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা কেটে গেল, পরে হলো এক্স স্কোয়ার বাই y ইন্টু √ y স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটাই ছিল তোমার RHS এর প্রমাণ, সমান ডান পক্ষ প্রমাণিত। তাহলে এটা একটা পদ্ধতি, এইভাবে করতে পারো। নাহলে আর একটা পদ্ধতি আছে, আমি এবারে রুল 2 তে দেখাচ্ছি। এটা আগে ঠিক করে নেবে, আশা করি অসুবিধা হবে না বুঝতে। যে পদ্ধতিতে খুশি করতে পারো। এরপর 4 প্রশ্নটায় আমি আরেকটা নিয়ম একটু বলে নিই। রুল 2 আসছে এটাতে, আমরা রুল 2, এটা আমি ওই লম্ব অতিভুজের ফর্মুলা যাব না, আমরা এই চ্যাপ্টারের ফর্মুলাতে আমরা এটাকে সলভ করব। তাহলে শুরু করা যাক। মানটা sin 17 ডিগ্রি ইজ ইকুয়াল টু x/y। প্রথম কাজ হচ্ছে স্কোয়ারিং বোথ সাইড, স্কোয়ার করে নাও। কারণ এই যে সাইন থেকে সেক, কস, কসেক এই ধরনের যে ট্রান্সফারগুলো, এগুলো স্কোয়ার করে আমরা ট্রান্সফারটা করব। মানে কি দেখে বুঝতে পারবে তোমরা, উভয় দিকে বর্গ করিয়া পাই, তাহলে সাইন স্কোয়ার হয়ে যাবে, এরাও স্কোয়ার হয়ে যাবে। আমি উভয় দিকে বর্গ করিয়া পাই,
এটাকেও স্কোয়ার করলাম, এই দুটোকেও স্কোয়ার করলাম। নিশ্চয়ই ক্লিয়ার আছে? এরপর সাইনকে ফর্মুলায় ভাঙো, যেন এই যে সেক আছে, সেক কার উল্টো পড়ে? কসের উল্টো। তাহলে কস করবো আমরা, তাহলে সাইন স্কোয়ারকে তুমি ফর্মুলা করে দাও। আমি ফর্মুলাটা মনে করিয়ে দিই, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 হয়। এটা তো মূল ফর্মুলা। তাহলে এত সাইন স্কোয়ার থিটা সমান 1 মাইনাস কস স্কোয়ার থিটা লিখতেই পারি। তাহলে আমরা সাইন স্কোয়ার থিটার জায়গায় 1 মাইনাস কস স্কোয়ার থিটা লিখবো। তাহলে এত 1 মাইনাস কস স্কোয়ার থিটা, এটাও বেশ মজা করতে, বেশ মজা এটাও। তাহলে সাইন স্কোয়ার থিটাকে 1 মাইনাস কস স্কোয়ার থিটা করে নিলাম। এরপর 1 কে ট্রান্সফার করে নাও, মাইনাস কস স্কোয়ার 17 সমান, এটা দিকে চলে গেল, -1 হয়ে গেল। এত মাইনাস কস স্কোয়ার 17 ডিগ্রি ইজ ইকুয়াল টু লসাউ করো ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হবে নিশ্চয়ই, ওয়াই স্কোয়ার একে ওয়াই স্কোয়ার। এরপর আমরা জানি এদিকের মাইনাসটা যদি তো আমাকে সরাতে হয়, তাহলে এদিকেও মাইনাস কমন নিতে হবে, তাহলে মাইনাস মাইনাস কেটে যাবে। এবার মাইনাস কমন নেওয়া মানে কি? উল্টিয়ে দেওয়া। তাহলে আমি মাইনাস কস স্কোয়ার 17 রেখে দিলাম, আর এটা মাইনাস কমন নিয়ে নিচ্ছি। মাইনাস কমন নিলে কি হয়? এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ারটা উল্টে যাবে। মাইনাস কমন নেওয়া মানে সাইনগুলো চেঞ্জ বা উল্টে যাওয়া। দেখে নাও, আমি এদিকে মাইনাসটা কাটার জন্য আমি এদিকে মাইনাস কমন নিলাম, তাহলে এটা উঠলে গেলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাতে মাইনাস মাইনাস চলে গেল। তাহলে তোমার হাতে পরিষ্কার করে কি রইল? কস স্কোয়ার 17 ডিগ্রি ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। দেখে নাও, এতটা তোমার হাতে রইল। এরপর আমরা কি করব? আশা করি তো ঠিক আছে। উভয় দিকে বর্গ করলাম, চেক করে নাও, উভয় দিকে বর্গ করলাম, এটাকে ফর্মুলা করে দিলাম সাইন স্কোয়ার থিটাকে 1 মাইনাস কস স্কোয়ার থিটা। এবারে 1টাকে ট্রান্সফার করে নিলাম, কস স্কোয়ার যোগ বিয়োগ করে নিলাম, কস স্কোয়ার এটা। এরপর আমাদের এখানে সেক আছে, এখানে কস বেরিয়েছে, তাহলে আমরা এক কাজ করছি, এরপর স্কোয়ারটা ট্রান্সফার করে দাও। স্কোয়ার যদি তুমি ট্রান্সফার করো, যদি আমরা স্কোয়ার ট্রান্সফার করে দিই, তাহলে কস 17 হবে। স্কোয়ারটা ট্রান্সফার করবো, তাহলে রুট ওভার হয়ে গেল ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। দেখে নাও, আমি স্কোয়ার ট্রান্সফার করলাম, এই পুরোটা রুট পেয়ে গেল। অতএব কস 17 ডিগ্রি সমান, এই রুটকে স্কোয়ারকে খাবে, এই তো খেতে পারবে না, এইকে রেখে দাও। এই স্কোয়ার রুটকে খেতে পারবে না, কারণ মাঝখানে প্লাস মাইনাস সাইন আছে, কিন্তু এতে তো কেউ নাই, তাহলে এই স্কোয়ার রুটকে খেয়ে দিল, ওয়াই স্কোয়ার রুটকে খেয়ে দিল, ওয়াই পড়ে রইল। এটা হলো কস 17। কস 17 হলে তো চলবে না, তোমার সেক 17 আছে। সেক কসের উল্টো বটে, মনে করে দেখো, সেক কসের উল্টো। প্রশ্নটাতে আমাদের সেক আছে, কিন্তু আমার কস বেরোলো, তাহলে উল্টিয়ে নাও, কসকে উল্টিয়ে দিলে সেক হয়ে যাবে। তাহলে কসকে তুমি 1 বাই সেক লিখতেই পারো। তাহলে কসকে 1 বাই সেক, কসকে 1 বাই সেক লিখতেই পারি। এইবারে এটা উল্টালে ওটা উল্টে যাবে, তাহলে এটা উল্টা ওটা উল্টে যাবে। অতএব সেক 17 ডিগ্রি ইজ ইকুয়াল টু ওয়াই বাই রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটা উল্টে এটা উল্টে, এখানে তুমি সেক 17 পেয়ে গেছো। তাহলে এবার প্রশ্ন শুরু করা যাক। মান আমরা কিছুটা পেয়ে গেছি, এবার প্রশ্ন আসছে, আমরা দেখা যাক কি করে কি হয়। দেখে নাও, এই প্রশ্নটা আমি মুছে দিচ্ছি, এখান থেকে লিখতে শুরু করি। এতে বাম পক্ষ সেক 17 বলেছে মাইনাস সাইন 73, সেক 17 মাইনাস সাইন 73, ঠিক আছে। সেক 17 ঠিক আছে, এবারে সাইন 73টা আমরা একটু ঠিক করে নিলাম, তো মান বসাতে পারবে না। তাহলে সেক 17 রয়ে গেল, আর সাইন 73কে তুমি কি করবে? 90 মাইনাস 17 নিশ্চয় করবে,
তাহলে 73 কে 90 মাইনাস 17 করলাম আমরা, বিয়োগ করে 73 থাকে, অতএব sec 17 মাইনাস sin 90 মাইনাস থিটা, sin 90 মাইনাস থিটা হলো cos থিটা। দেখে নাও, তাহলে sin 90 মাইনাস থিটা cos থিটা। এবারে শুধু মান বসাবার কাজ আছে, আশা করি এতটা ঠিক আছে তোমার। এরপর আমি মান বসাবো। তাহলে sec 17 মান এটা, sec 17 মান এটা, আর cos 17 মান হলো এটা। তাহলে একটা আমাদের যোগ বিয়োগ করতে হবে। আমি এই প্রশ্নটা মুছে নিচ্ছি, প্রয়োজনে পজ করে নেবে। তাহলে আমরা মান বসাচ্ছি, sec 17 y বাই রুট ওভার y স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস cos 17, এই যে এখানে এটা sec 17, এটা cos 17, সরি এটা sec 17, এটা cos 17, মান বসাচ্ছি cos 17, দুটোই তুমি বার করে রেখেছো, দুটোই বার করে রেখেছো, বাস। এবার লসাগু করে নাও। যদি আমরা লসাগু করি, দুটোই বসবে, এটা এটা দুটোই বসবে, আর উপরটা কোনাকুনি হয়ে যাবে y স্কোয়ার মাইনাস এটা এটা গুণ করলে এটা স্কোয়ার হয়ে যাবে, স্কোয়ার রুটকে খাবে, পড়ে হলো y স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, স্কোয়ার রুটকে খেলো y স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হইল, আর ব্রেকেট রেখে মাইনাস এসে সাইনটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এবারে প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হলো এক্স স্কোয়ার বাই ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এইটা, দেখো মিলে গেছে, এইটা সমান ডান পক্ষ। প্রমাণিত হয়ে গেল। ঠিক আছে, 1060 মাইনাস 1030 ডিভাইডেড বাই 1 প্লাস 1060 ইন্টু 1030 প্লাস cos 60 ইন্টু cos 30 প্লাস sin 60 ইন্টু sin 30। মান বসাচ্ছি, নিয়ম তো একই চলবে। 1060 রুট 3 মাইনাস 1030 1 বাই রুট 3, নিচে 1 প্লাস 1060 রুট 3 ইন্টু 1 বাই 1030, ইন্টু সম্পর্ক আছে, ইন্টু বসলো, প্লাস cos 60 মনে করে দেখো, cos 60 মানে তোমার 1 বাই রুট 2 1 বাই 2 হয়ে যাবে, আর cos 30 সাইনের উল্টো, তার মানে রুট 3 বাই 2 প্লাস sin 60 রুট 3 বাই 2 ইন্টু sin 30 1 বাই 2। দেখো না, মানগুলো সব বসিয়ে দিয়েছি। এবারে আমরা গুণ করব, এরপর আমরা যোগ বিয়োগ করে নিচ্ছি একটু। এটা ঘনাংশ লসাগু, একটু বুঝে নেবে যদি কারো অসুবিধা থাকে। লসাগু আছে নিচে রুট 3, তাহলে লসাগু রুট 3 হবে, নিচে যেটা আছে সেটা লসাগু হয়, আর এর সঙ্গে গুণ রুট 3 শুধু 3 মাইনাস 1 হয়ে গেল, নিচে লসাগু রুট 3, এর সঙ্গে গুণ রুট 3 শুধু 3 মাইনাস 1, আর নিচে এখানে 1 প্লাস রুট 3 কেটে দিল 1 হয়ে গেল, প্লাস রুট 3 1 রুট 3 ওপরে গুণ, আর নিচে গুণ 2 দুগুণে 4, প্লাস রুট 3 1 রুট 3 বাই 2 দুগুণে 4। ঠিক আছে, এরপর 3 থেকে 1 গেল 2 বাই রুট 3 ইন্টু, আচ্ছা একটু বেশি লিখে করি, 2 বাই রুট 3, আর নিচে কত রইল 1 রেখে 2, প্লাস এটা যেমন আছে, দেখে নাও। এরপর নিচে 2টা কোথায় যাবে, নিচেরটা উল্টো উপরে তুলে দেবো, তাহলে 2 এর নিচে কিছু নেই মানে কত আছে, আসলে 1 আছে, তাহলে 2 বাই রুট 3 ইন্টু এই যে 2 বাই 1 আছে, নিচের যে উপরে চলে যায় 1 বাই 2 হয়ে যাবে, এটা রুট 3 বাই 4, দেখে নাও। এবারে 2 আমাদের নিচে কেটে যেতে পারে, 2 আমরা কেটে ফেলছি, 2 কেটে গেল, এতএব যেটা পড়ে রইল এদিকে লিখছি 1 বাই রুট 3 পড়ে আছে, 1 বাই রুট 3, এখানে 1 নিচে রুট 3 1 বাই রুট 3,
প্লাস √3/4 প্লাস √3/4। দেখে নাও যেটা পড়ে রইল। এবারে আমার একটু ভগ্নাংশের যোগ বিয়োগ করতে চলেছি। ভগ্নাংশের যোগ লসাগু করব। লসাগু কত হবে? √3/4 একটা জিনিস লসাগুতে একবারই হয়, একটা জিনিস একবারই হয়, তার মানে দুটো চার একটা চারই হবে, আর √3 একটা নতুন জিনিস, তাহলে ওটাও হবে। তাহলে দুটো চার একটা চার হয়ে গেল, আর √3 একটা নতুন আছে, এটা হয়ে গেল। তাহলে √3 4 আর 4 এর লসাগু 4√3। এবার ওপরটা তুমি কি করবে? এর সঙ্গে এটাকে নামতা করো বা এর সঙ্গে এটাকে মিলাও। বাড়তি যেটা পাচ্ছ সেই বাড়তিটার সঙ্গে উপরে গুণ। তাহলে √3 মিলে গেল, বাড়তি কি আছে? 4, 4 1 4। ভগ্নাংশের যোগ বিয়োগ একই নিয়ম। পরেরটা 4 এর সঙ্গে 4 মিললো, বাড়তি কে আছে? √3। তাহলে √3 সঙ্গে √3 গুণ করো, √3 শুধু 3 প্লাস এটাও এরকম 4 এর সঙ্গে 4 মিলছে, বাড়তি কে আছে? √3 শুধু 3। এতই আমাদের পড়ে রইল এখানে 4 আর 3 7 আর 3 10, 10/4√3। এবারে 10/4√3 একটু কাটাকাটি চলে যাবে, 10 আর 4, 10 আর 4 2 দ্বারা, 2 5 10, 2 2 4, পড়ে রইল 5/2√3। দেখে নাও 5 নিচে 2√3 আছে, 5/2√3। এটা আমাদের আপাতত অ্যান্সার বেরোলো। চাইলে তুমি √3 নিচে হর নিরসন করে নিতে পারো, আর নাহলে তুমি এখানেও রেখে দিতে পারো। চলে আসছে আমরা 9 প্রশ্নে। মান বসানো শুরু করছি। 1 মাইনাস sin 30 1/2 তার স্কোয়ার, নিচে 1 প্লাস sin 45 1/√2 তার স্কোয়ার, ইন্টু cos 60 হচ্ছে sin 30 উল্টো, sin 30 1/2 cos 60 তাহলে 1/2 তার স্কোয়ার, প্লাস cos 30 হচ্ছে sin 60 উল্টো, তাই আমরা √3/2, কারণ ওইটা এইদিকে আসছে, এটা ওইদিকে যাচ্ছে, মনে করে দেখো ছকটা। cosec 90 হচ্ছে sin 90 উল্টো, sin 90 1 এর উল্টো 1। cot 90 তার মানে কত হবে তোমার? cot 90 মানে 0, tan 90 তার উল্টো cot 90, sin 60 √3/2 ইন্টু tan 30 1/√3। দেখে নাও মানগুলো মিলিয়ে। আমরা প্রথমে মান বসালাম, এবারে ব্রেকেট তুলব। শুরু করছি এবারে ব্রেকেট তোলার কাজ। 1 মাইনাস 1 এর স্কোয়ার মানে 1, 2 এর স্কোয়ার মানে 4, নিচে 1 প্লাস 1 এর স্কোয়ার 1, রুট স্কোয়ারকে খাবে 2, ইন্টু 1 এর স্কোয়ার বাই 2 দুগুণে 4, প্লাস রুট স্কোয়ারকে খাবে 3/2 দুগুণে 4, মাইনাস 1 মাইনাস 0 স্কোয়ার 0, বিভাজিত √3 গেল 1/2। এরপর একটু লসাগু করে যোগ বিয়োগ আরো। লসাগু 4 আর উপরে 4 1 4 মাইনাস 1, নিচে লসাগু 2 আর উপরে 2 1 2 প্লাস 3, 2 1 2 প্লাস 3 মানে প্লাস 1, 4 4 লসাগু 4, 4 1 4 1 1 1 প্লাস 4 1 4 3 1 3, আর 1 থেকে 0 গেলে একই থাকে, 1 2। দেখে নাও এরপর আমরা যোগ বিয়োগটু করে শেষ করব। যোগ বিয়োগটা করছি। 3/4 3/2 ইন্টু 4/4 ভাজিত 1 2। ঠিক আছে, এরপরে নিচেরটা উল্টে উপরে চলে আসবে। 3/4 ইন্টু 3/2টা যদি উপরে আসে 2/3 ইন্টু 4 4 কেটে গেল, সব মিলিয়ে 1 হয়ে গেল। আর ভাজিতে যদি গুণিত করে দাও তাহলে 1 এর 2টা উল্টে 2 এর 1 হয়ে যাবে। কাটাকাটি করছি, 3 3 গেল, 2 2 4, উপরে 1 নিচে 2 পড়ে আছে, আর এই 2 2 কেটে যাবে, সব কেটে গেলে 1 পড়ে থাকে। বাস উত্তর হয়ে গেল এটা।
দেখে নাও ঠিক করে, একদম সহজ প্রশ্ন, মান বসালে উত্তর। একটু ঠিক করে, একটু হালকা সরলের প্র্যাকটিসটা ঠিক করে নেবে ব্যাস। চলে আসছি আমরা 13 প্রশ্ন। 13 প্রশ্ন দেখো কি বলেছে, ভূমির সমতলে অবস্থিত একটা বিন্দু থেকে 10 মিটার উঁচু দেওয়ালের উপরে অবস্থিত 20 মিটার দীর্ঘ একটা পতাকা দণ্ড এমন একটা কোণ উৎপন্ন করে যার টেনজেন্টের মান 0.5, টেনজেন্ট বলতে 10 বোঝায়, 10 থিটা। যদি উক্ত বিন্দুতে দেওয়ালটি থিটা কোণ উৎপন্ন করে তবে হিসাব করে 10 থিটার মান নির্ণয় করো। প্রশ্ন বলেছে সমতল অবস্থায় বিন্দু থেকে 10 মিটার উঁচু দেওয়ালের উপরে 20 মিটার উঁচু পতাকা দণ্ড আছে। তাহলে মনে করো এখানে 10 মিটার উঁচু একটা বাড়ি আর তার উপরে 20 মিটার উঁচু পতাকা একটা দণ্ড আছে। ঠিক আছে, পতাকা দণ্ড আছে। এইবারে বাড়িটা 10 মিটার উঁচু আর পতাকা দণ্ডটা 20 মিটার। তাহলে এটা 10 মিটার উঁচু আর এটা হচ্ছে 20 মিটার পতাকা দণ্ড। এবার বলছে ভূমির সমতল অবস্থিত একটা বিন্দু থেকে, তাহলে এখানে থেকে একটা বিন্দু দিয়ে দাও, সাপোজ এটা হচ্ছে বিন্দু। বিন্দু থেকে 10 মিটার উঁচু দেওয়ালের উপরে 20 মিটার দীর্ঘ এবং পতাকা দণ্ড এমন একটা কোণ উৎপন্ন করে, পতাকা দণ্ডটা কোণ উৎপন্ন করছে বলেছে, করে দেখো। এটা এমন একটা কোণ উৎপন্ন করে, এই কোণটা যার মান টেনজেন্টের 0.5। তাহলে টেনজেন্টের 0.5, এই কোণটার মান হচ্ছে টেনজেন্টের নামকরণ দিয়ে দিন, আর লেখা যাবে না। মনে করে বিন্দুর অবস্থান এ, বাড়িটা হলো বিসি আর এর নাম দিলাম ডি। তাহলে এখানে কোণ ডিএসি, টেনজেন্ট কোণ ডিএসি মানটা বলে দিয়েছে 0.5। টেনজেন্ট কোণ ডিএসি এর মান হচ্ছে 0.5। যদি উক্ত বিন্দুতে দেওয়ালটি থিটা কোণ উৎপন্ন করে, দেওয়ালটা কোণ যখন করছে থিটা, তার মানে দেওয়ালের থেকে যদি তুমি কোণটাকে নামাও, এইটা হলো থিটা। তার মানে কোণ বিএসি ইজ ইকুয়াল টু থিটা। তবে হিসাব করে দেখি টেন থিটার মান কত। তাহলে টেন থিটার মানটা বার করতে বলেছে। আচ্ছা, এটার নামকরণটা ভাষাটা একটু হয়ে যায়, যেটা আমরা ছেড়ে রেখেছি। মনে করি দূরে বিন্দুর অবস্থান এ এবং বাড়িটি বিসি সমান 10 মিটার, পতাকা দণ্ড বিডি সমান 20 মিটার। বাকি ভাষা বুঝতে পারছো, ওগুলো তুমি নিজে লিখবে, আর এটা আবার তো লিখতেই হচ্ছে। এত প্রশ্ন হচ্ছে টেন থিটা সমান কত, এটা এবার করতে বলেছে। টেন থিটা সমান কত, শুরু করা যাক। প্রথমে আমরা এক কাজ করি, আমাদের এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ বিসিডি, বিসিএ আর ত্রিভুজ ডিসিএ, এই তিনটারই একই জিনিস হলো ভূমিটা দুটোরই একই জিনিস, ভূমিটা সমান। তাহলে আমরা এক কাজ করি, প্রথমে যে কোণটার মান দিয়েছে এই ত্রিভুজটা নিয়ে আসি, সমকোণী ত্রিভুজ ডিসিএ। ডিসিএ এর লম্ব বাই ভূমি 10 দেওয়া আছে, লম্ব বাই ভূমি ডিসি বাই এসি। ডিসি বাই এসি তোমাকে বলে দিয়েছে ট্যান থিটা, ট্যান ডিএসি। এই কোণটার মান কত? 0.5। লম্ব বাই ভূমি 10 থিটা হয়,
থিটার মানে তো কোণ, কোণের জায়গায় আমি ডিএসি লিখতেই পারি। এবারে ডিসি কত দেখো, ডিসি হচ্ছে এটা প্লাস এটা, এখানে একটা নির্ণয় করে নিই। এখানে ডিসি সমান ডিবি প্লাস বি বিসি, ডিবি প্লাস বিসি 20 আর 10 30 মিটার। তাহলে ডিসি কত 30, আর এসি তো জানো না, আর টেন থিটা সরি টেন কোণের মান এটা হচ্ছে তোমার 0.5 বলে দিয়েছে। 10 কোণ ডিএসি হচ্ছে ডিসি 0.5 মান বলে দিয়েছে। এতে ক্রস করে নাও, তাহলে এসিটা উপরে তুলে দিচ্ছি, এটা নেমে যাবে সাধারণ, ঠিক আছে, এটা উঠে গেলে এটা নেমে গেলে 30 বাই এটাই হবে। তোমরা নিজের করে দেখে নিতে পারো, যদি কারো ডাউট হয়। দশমিক তুলে দিচ্ছি, দশমিক তুললে উপরে শূন্য হবে, 5 6 30 60 মিটার। এবারে তুমি এসি পেয়ে গেলে 7 মিটার। এইবারে চলে এসছো ছোট ত্রিভুজে, ছোট ত্রিভুজ ত্রিভুজ বি সি এ থেকে। এবার সমকোণী ত্রিভুজ বিসিএ থেকে, বিসিএ থেকে এটার একই কাজ করো, লম্ব বাই ভূমি, বিসি বাই এসি ট্যান কত থিটা। বিসির মান, বিসি হয়ে গেল তোমার 10, এসি কত, এসি হয়ে গেল 60 সমান ট্যান থিটা, গোগলা গোগলা গেল, এতে টেন থিটা সমান 1/6। এখানে তুমি মান পাচ্ছ টেন থিটা সমান 1/6। আশা করি বুঝতে অসুবিধা হবে না কোনো, অসুবিধাটা নিশ্চয়ই কমেন্ট করবে। আমরা চলে আসছি 2 নম্বর প্রশ্ন, দেখে নাও। একটি 5তলা বাড়ির ছাদের কোনো বিন্দু থেকে দেখলে, তাহলে 5তলা বাড়ির ছাদের কোনো বিন্দু থেকে দেখছো, কি দেখছো, মনুমেন্টের চূড়ার উন্নতি কোণ। মনুমেন্ট মানে মনে করো শহীদ মিনার, কুতুব মিনার, এই ধরনের আর কি মনুমেন্ট বোঝায় এগুলোকে। তাহলে মনুমেন্টের চূড়ার উন্নতি কোণ এবং গোড়ার অবনতি কোণ যথাক্রমে 60 আর 30। তো মূল কথাটা তুমি যদি বাদ দেখো, তাহলে দুটো কথা, এক বাড়ির ছাদ থেকে দেখছো, কি দেখছো, একটা মনুমেন্ট। এবারে এখানে তোমাকে দুটো সমস্যার মধ্যে ভুগতে হবে। এক তো কে বড় কে ছোট, কে উঁচু কে নিচু, উন্নতি কোণ অবনতি কোণ। তো এটা বোঝা যায় কি করে যে কে কার থেকে উঁচু হবে কে কার থেকে নিচু হবে, সেটা সব থেকে সহজ বুদ্ধি হলো অবনতি কোণ বা উন্নতি কোণ দেখে ওই ভাষাটাই তোমাকে বলে দেবে যে একজন হচ্ছে আর একজন উঁচুতে অবস্থিত না নিচুতে অবস্থিত। যেমন দেখো, আমি শুরু করছি, একটি 5তলা বাড়ির ছাদের, 5তলা বাড়ি, মনে করো 5তলা বাড়ি, এই ছাদের কোনো বিন্দু থেকে, ছাদ এইখান থেকে দেখছো, মাইন্ডে রাখো যে কোথার থেকে তুমি দেখছো, ওটা স্টিল রাখতে হবে। তাই ছাদের কোনো বিন্দু এইখান থেকে দেখছো তুমি, দেখলে মনুমেন্টের চূড়া, তাহলে একটা মনুমেন্ট করা যাক। মনুমেন্ট মানে পিলার, যেমন কুতুব মিনার, তাহলে ভূমি হবে, বাড়িটার উপরে তো নয়, এটা ভূমি দিয়ে দিলাম, মনে করো এটা মনুমেন্ট। এখন আমি বুঝতে পারছি না মনুমেন্টটা বাড়ির থেকে উঁচু হবে না নিচু হবে, তাহলে টানবে কি করে, সেটা তোমাকে নির্দেশ দিবে তোমার কোনটায়। দেখো ভাষাটা কি বলছে, একটি 5তলা বাড়ির ছাদের কোনো বিন্দু থেকে, ছাদের কোনো বিন্দু এইখান থেকে আমি দেখছি, ছাদের কোনো বিন্দু থেকে দেখলে এখান থেকে দেখছো মনুমেন্টের চূড়া একটা একটা করে পড়বে। মনুমেন্টের চূড়া মানে এইটা চূড়া, মনুমেন্টের চূড়ার উন্নতি কোণ, মনুমেন্টের চূড়া কি দেখছো, উন্নতি কোণ দেখছো। তুমি ভেবে নাও, যদি উন্নত কোণে দেখো তাহলে তোমার কেমন দেখতে হবে, উপরের দিকে, আর যদি অবনতি কোণে বলে নিচের দিকে, তাহলে উন্নতি কোণ অবনতি কোণ। তাহলে যদি তুমি এখান থেকে দাঁড়িয়ে উন্নতি কোণে দেখছো, তার মানে নিশ্চয়ই ওপরের দিকে দেখতে হবে। যদি ওপরের দিকে দেখতে হয় তার মানে মনুমেন্টটা হচ্ছে উঁচু। ক্লিয়ার কথাটা? তাহলে দেখো কত সুন্দর এখানে বলে দিচ্ছে তোমাকে কে কার চেয়ে বড় কে কার চেয়ে ছোট। তাহলে ভাষাটা আরেকবার আসছি, একটি 5তলা বাড়ির ছাদের কোনো বিন্দু থেকে দেখলে, এই বিন্দুটা থেকে দেখছো মনুমেন্টের চূড়া, এই চূড়াটাকে দেখছো, এটা চূড়া, মনুমেন্টের চূড়া উন্নতি কোণ, তাহলে উন্নতি কোণ যখন তখন সোজা উপরের দিকে উঠছে, তাহলে এইখান থেকে এটা উন্নতি কোণ উঠবে, তার মানে পিলার নিশ্চয়ই মনুমেন্টে উঁচু। হালকা মিস্টেক হয়ে গেল। তার মানে এর দ্বারা বোঝালো
যে মনুমেন্টটা উঁচু, হালকা বেঁকে যাচ্ছে, খুব সুন্দর। তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা, যে বাড়ির ছাদ থেকে যখন মনুমেন্টের চূড়া দেখছো তখন উন্নতি কোণে দেখছো, তাহলে এখান থেকে চূড়াটা উন্নতি কোণে, এবারে দেখো উন্নতি কোণে দেখেছো। উন্নতি কোণটা কত ডিগ্রি, প্রথমে 60, আর গোড়ার অবনতি কোণ, তাহলে যদি গোড়াটা দেখো তাহলে প্রথমে চূড়াটা দেখলে উপর দিকে, মাথাটা খারাপ হয়ে গেছে, এবার নিচের দিকে দেখলে তাহলে নিশ্চয়ই এবার নিচের দিকে দেখবে গোড়া, গোড়া যখনই বলছে তার মানে নিচে হবে। গোড়া কোথায় আছে, এখানে আছে, উপরে তো নয়, তোমার তো পাগল উপর দিকে থাকে না। তাহলে ভাষাটা কি দাঁড়ালো, মনুমেন্টের চূড়ার উন্নতি কোণ এটা, এবং গোড়ার অবনতি কোণ গোড়ার দিকে দেখছো, তাহলে গোড়ার দিকে নামো, এইখান থেকে নেমে গেল গোড়ার দিকে, গোড়ার অবনতি কোণ। কোণ দুটো কি কি, প্রথমে 60 তারপর 30, তাহলে উন্নতি কোণটা 60 আর অবনতি কোণটা 30। এবার উন্নতি করো বা অবনতি করো, তোমাকে সবসময় মাটির লেভেলে যেতে হবে। তাহলে এই যে মাটি, এর লেভেলে একটা রেখা টানতে হবে এইটা, এবং ওইখান থেকে উন্নতি কোণ উঠবে, ওইখান থেকে অবনতি কোণ নামবে, এর আগের অঙ্কটা যাবে বোঝা। তাহলে এইটা টানা হয়ে গেল, এই উন্নতি কোণটা হচ্ছে 60, প্রথমে পরেরটা পরে, আর গোড়া এইটা হয়ে গেল 30 ডিগ্রি। দেখে নাও, চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি, গোড়ার অবনতি কোণ 30 ডিগ্রি। মাটির লেভেল কিন্তু টানতে হবে। এবারে এইসব ছবির ক্ষেত্রে কি হয়, ওই আগের ছবিটা যেমন যাওয়ার কোথাও ছিল না, কিন্তু এটা যদি টেনে দাও এর সঙ্গে মিশে যাবে, তাই আমরা ওটাকে টেনে ওর সঙ্গে মিশিয়ে দেবো। এইটা মেশানো হয়ে গেল, না মেশালে তুমি এগোতেও পারবে না, তাহলে নামকরণ হয়ে যায় বাস। এবার কি বলেছে, তাহলে এটা 60 হয়ে গেলো, 30 হয়ে গেলো, ক্লিয়ার কথাটা। আর এই মাটির যে লেভেলটা, এই অনুভূমিক রেখাটা, এটাকে সোজা নিয়ে গিয়ে মিশিয়ে দেবো ওর সঙ্গে। বাড়ির উচ্চতা 16 দিয়েছে, বাড়ি কোনটা, মাথাটা তো গোলে গোলে, এটা বাড়ি, বাড়ির উচ্চতা 16, এইটা হচ্ছে 16 মিটার। বাড়ির উচ্চতা 16 মিটার হলে মনুমেন্টের উচ্চতা কত, মনুমেন্টের উচ্চতা কত, প্রথম প্রশ্ন, এইটা কত উঁচু, এটা প্রথম প্রশ্ন। আর বাড়িটির দূরত্ব কত, বাড়িটির দূরত্ব মনুমেন্ট থেকে কত দূরে অবস্থিত, তাহলে বাড়িটি মনুমেন্ট থেকে কত দূরে অবস্থিত, এটা আমাদের হাতে 2 নম্বর প্রশ্ন। ব্যাস, ক্লিয়ার আছে কথাটা। নামকরণ একটু হালকা হয়ে যায়। মনে করি বাড়িটির উচ্চতা এ বি, মনুমেন্টের উচ্চতা সি ডি, সেটা বুঝতে পারছো না হয়তো, ডিজাইন করে লিখছিলাম। আর এই পয়েন্টের একটা নাম দিতে হবে, ই দিয়ে দাও, ই, এ বি সি ডি ই, শুরু করা যাক এবারে। তাহলে পুরো প্রশ্নটা তোমার কাছে আছে, এখানে সব কিছু লেখার আগে একটু বুঝিয়ে নিয়ে আমি ডাইরেক্টলি উত্তর কি করে পাচ্ছি, তারপর বাকিটা শুরু করবো। একটু দেখে নেওয়া যায়, তোমরাও বুঝতে পারছো, তোমরাও লক্ষ্য করো। প্রথমত এটা যদি 30 হয়, 60 উন্নতি কোণ ঠিক আছে, আমি আগে বলেছি অবনতি কোণটাকে নিচে নামাতে হয়, নাহলে তুমি ত্রিভুজের বাইরে পাচ্ছ। এখানে দুটো ত্রিভুজ দেখতে পাচ্ছ, একটা হচ্ছে এই ত্রিভুজটা যেটা সমকোণী, আর একটা আমাদের দরকার হবে এই ত্রিভুজটা, এটার কোনো প্রয়োজন হবে না। তাহলে একান্তর কোণ এটা, তাহলে এটা যদি 30 হয়, এটাও 30 হবে। যদি কারো বুঝতে ডাউট হয় 10-এর অঙ্কটা চেক করবো, ওটা আমি ডিটেলসে বুঝিয়েছি একটু। তাহলে এটা যদি একান্তর কোণ হিসাবে, এটা 30 হলো, এটাও 30 হয়ে গেল। এবার তুমি লক্ষ্য করো, এই যে ত্রিভুজ এবিডি, এর তুমি লম্ব জানো, কোণ জানো, লম্ব বাই ভূমি, ভূমিটা বার করে দাও, একটা উত্তর হয়ে গেল। এবারে যদি এটা পেয়ে যাও, এটা যা এটাও তা হবে, সেম ডিস্টেন্স, কারণ এরা সমান্তরাল বটে দুটো বাড়ি, এবং এটাও সমান্তরাল, সমান হতে বাধ্য। তাহলে এটা যদি যা বেরোবে এটাও তাই বেরোবে। পরের বারে কি করবে, এই ত্রিভুজে ভূমি তো জেনে গেছো, কোণ জেনে গেছো, লম্ব বাই ভূমি করো, লম্বটা বার করে দিবে। এই ত্রিভুজে যদি লম্ব পেয়ে যাও, এটা 16 হলো তো এটাও 16, তাহলে এটা 16 আর লম্বটা তো পেয়ে গেছো, যোগ করে দিবে, মনুমেন্টের উচ্চতা পেয়ে যাবে। আর যদি না বুঝতে পারলে তো শুরু করো আমার সঙ্গে। শুরু করছি আমরা উত্তরে। প্রথমে একটা নামকরণ হয়ে যাক। মনে করে 5 তলা বাড়ির উচ্চতা এবি, মনে করি 5 তলা বাড়িটির উচ্চতা এবি সমান 16 মিটার। মনে করি 5 তলা বাড়িটির উচ্চতা এবি সমান 16 মিটার। এবার এই কোণটা এসে যায়,
না সরি, এবং মনুমেন্টের উচ্চতা ওটাও লিখি। মনুমেন্ট বলেছে মনুমেন্টের উচ্চতা সিডি, কোণ ইএসি সমান 60 ডিগ্রি। আর এটার জন্য কি করবে, ওই একান্তর নামটা দিবে, কোণ ইএডি সমান একান্তর কোণ, এইটা সমান এটা হবে এডিবি, যেহেতু সমান্তরাল সরল লেখা এবং এটা ভেদক, তাহলে এটা সমান এটা হবে, এটা সমান্তরাল আর এটা ভেদক 30 ডিগ্রি। বাস, এবার প্রশ্ন দুটো কি কি আছে, অতএব সিডি সমান কত আর বিডি সমান কত, এটা তার মূল বিষয় লেখার মতো। দেখে না তোমরা, আমি মুছে নিচ্ছি, এটা আমি মূল অঙ্কতে আসছি, প্রয়োজন একটা পজ করে দেখে নেবে যদি মেবি কোনো অসুবিধা হয়। মুছে দিচ্ছি, এবারে মূল প্রশ্ন আছে। প্রথমে এক রাউন্ড আমি বুঝিয়ে নিয়েছিলাম হালকা করে, এবার একটু ডিপলি বোঝাচ্ছি। প্রথমেই যদি আমাকে ভূমিটা বার করতে হয় তাহলে কি করব, এই ত্রিভুজের আমি লম্ব জানি, কোণও জানি, লম্ব বাই ভূমি করে ভূমিটা আমি আগে বার করে নেব। তাহলে চলে আসছে প্রথমে এই ত্রিভুজটা, ত্রিভুজ এবিডি, সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ এবিডি থেকে পাই লম্ব বাই ভূমি এবি বাই বিডি, এবি বাই বিডি সমান 10 কত, এটা 30, এবি কত 16 বাই বিডি, বিডি বিডি রেখে দাও, ওটা তো জানো না, 10 30 1/√3, যেহেতু মান বসাচ্ছ লিখে দেবে পাশে, এবি সমান 16 মিটার, ক্রস মাল্টিপ্লিকেশন বিডি একে বিডি সমান 16/√3 মিটার। তাহলে বিডি বেরিয়ে গেল 16√3 মিটার, বিডি বেরিয়ে গেল, তার মানে বাড়িটির দূরত্ব মনুমেন্ট থেকে কত দূরে তুমি পেয়ে গেলে আগে, তার মানে 2 নম্বর উত্তরটা আমরা পেয়ে গেলাম এখনই আর কি। পরীক্ষা এইভাবে লিখবে না, পরীক্ষা একেবারে সরাসরি শেষে একেবারে ভাষা দিয়ে লিখবে যে দূরত্ব এত। প্রথম উত্তরটা পেয়ে গেলাম, তাহলে দেখো তুমি লক্ষ্য করে, তুমি যদি এটা 16√3 পেয়ে গেলে, এটি যদি 16√3 পেয়ে গেলে, তাহলে এটা যা হবে এটা তাই হবে। তাহলে অতএব যেহেতু বিডি সমান এই সমান 16√3 মিটার, অতএব সেহেতু, তাহলে এটা যদি 16√3 হয় তাহলে এটাও তো 16√3 হবে। এখন এটার মধ্যে আসছি কেন আমরা, কারণ প্রথম প্রশ্ন তো দূরত্বটা বলেছিল বেরিয়ে গেল এই ত্রিভুজ থেকে, দ্বিতীয় প্রশ্ন চাইছে মনুমেন্টের উচ্চতা। তো মনুমেন্টের উচ্চতা তুমি যদি বার করো তাহলে লক্ষ্য করো, মনুমেন্টটা এইখান থেকে যদি 16 হয় তাহলে এইখান থেকে এটাও 16ই হবে, কারণ এটা সমান্তরাল বটে, 16ই হবে, এটাও 16 হলে এটাও 16 ইডি। এইবার বাকিটা তোমার কোনটা আছে, এইখান থেকে এইটা, এই দূরত্বটা যদি পেয়ে যাও এর সঙ্গে এটাকে যোগ করে দিবে, গোটাটা পেয়ে যাবে। তাহলে এটা তুমি কি করে পাবে, নিশ্চয়ই বুঝতে পারছো, ত্রিভুজটা এই ত্রিভুজের লম্বটা সেটাই তো এইটা। তাহলে দ্বিতীয় স্টেপে আমরা কি করব, ত্রিভুজ এইসি এর লম্বটা বার করব আর 16 সঙ্গে যোগ করে দেবো, টোটালটা হয়ে যাবে। তাহলে শুরু করছি, এবারে সমকোণী ত্রিভুজ এইসি থেকে পাই, এবার সমকোণী ত্রিভুজ এইসি থেকে পাই, সমকোণী ত্রিভুজ এইসি থেকে পাই। এইসি থেকে তুমি কি পাচ্ছ, লম্ব বাই ভূমি, মান তো দেওয়া আছে দেখো, লম্ব বাই ভূমি মানে সিই বাই এই, সিই বাই এই, লম্ব বাই ভূমি 10 কত এটা 60,
1060, এত সি, সি তো জানো না, রেখে দাও। আর এই তুমি জানো 16√3, কারণ দেওয়া যায় 16√3 সমান 1060√3। এবার কি করবে, ক্রস করবে, ক্রস মাল্টিপ্লিকেশন। তাহলে অতএব সি সমান 16√3 ইন্টু √3, অতএব 16 ইন্টু √3 কি হবে, গোটা 3, 348 মিটার। দেখে নাও 48 মিটার হলো। তাহলে এটা যদি 48 মিটার হয়, তাহলে আর একটা কাজ বাকি আছে ছোট্ট। কি বাকি আছে, এটা যদি তুমি 48 পেয়ে যাও, মনে করো সিডিটা তুমি 48 পেয়ে গেলে, আর এটা কত করে 16, তাহলে 48 আর 16 কি করবে, এবারে যোগ করে দাও, টোটাল মনুমেন্টের উচ্চতা পেয়ে যাবে। তাহলে তবে শেষ কাজে আসছি, উপর অংশটা আমি একটু মুছে নিচ্ছি। এত মনুমেন্টের উচ্চতা কি সিডি সমান, ভাষাটা সবসময় একটু ভেঙে ভেঙে লিখবে, মনুমেন্টের উচ্চতা সিডি সমান সিই প্লাস ইডি, সিই প্লাস ইডি, মনুমেন্টের উচ্চতা সিডি সমান সিই প্লাস ইডি। এবারে সি এর মান কত, সি এর মান 48 প্লাস ইডির মান কত, ইডির মান 16, যোগ করে দাও, 8 আর 6 14, 4 হাত 1 6, 64 মিটার। এটা আমাদের হয়ে গেল মনুমেন্টের উচ্চতা, মানে 1 নম্বর উত্তর। তাহলে মনুমেন্টের উচ্চতা পেয়ে গেলাম আমরা 64 মিটার, মনুমেন্টের উচ্চতা 64 মিটার, আর বাড়ির দূরত্ব সম্ভবত। একের প্রশ্ন দেখো, 14 একের প্রশ্ন বলছে দুটি গোলকের আয়তনের অনুপাত 64:27, গোলক দুটির ব্যাসার্ধের সমষ্টি 7 সেমি হলে তাদের সমগ্রতলের ক্ষেত্রফলের অন্তর্গত। তো দুটি গোলকের ব্যাসার্ধে বলেছে, দুটি গোলক আছে, ব্যাসার্ধ দিয়ে দিয়েছে, একটাকে আমি ছোট আর ধরতে পারি, একটাকে আমি বড় আর ধরতে পারি। তাহলে দুটি গোলকের আয়তনের অনুপাত দিয়েছে, দুটি গোলকের ব্যাসার্ধের সমষ্টি ধরে নিচ্ছি। দুটি গোলকের ব্যাসার্ধ আগে ধরি, দুটি গোলকের ব্যাসার্ধ বড় আর কমা ছোট আর, এককটা কি দেবে, আয়তন অনুপাত দিয়েছে, সেমি দিয়েছে, সেমি। এতে প্রথমে বলেছে দুটি গোলকের ব্যাসার্ধের সমষ্টি 7, তার মানে আর প্লাস আর ইজ ইকুয়াল টু 7 সেমি। এবার বলেছে তাদের আয়তন অনুপাত, গোলক দুটির আয়তন অনুপাত V1:V2, অনুপাত বলেছে 64:27। আবার করতে বলেছে তাদের ক্ষেত্রফলের, সমগ্রতলের ক্ষেত্রফলের অন্তর কত, তাদের সমগ্রতলের ক্ষেত্রফলের অন্তর। তো প্রথমে মান বসে আমরা V1 ফর্মুলা বসাও, গোলক বটে 4/3 পাই আর কিউব ইজ টু 4/3 পাই আর কিউব। আয়তনের অনুপাত বটে ফর্মুলা তো লিখবেই। আচ্ছা 4/3 বাই 4/3 পাই গেল, আর কিউব বাই আর কিউব ইজ টু মানে বাই। আচ্ছা কিউব ট্রান্সফার করব, একটা কথা মাথায় রাখবে, কিউব ট্রান্সফার মানে ভুল করবো কখনো এই কিউবটা ট্রান্সফার করলাম ওদিকে, এই কিউবটা ট্রান্সফার করলাম ওদিকে, এটা হতে পারে না। দুটো কিউব একটা করে তবে তুমি ট্রান্সফার করতে পারো, মাথায় রাখবে, আলাদা আলাদা হতে পারে না। তাহলে আমরা এক কাজ করি, দুটোকে কিউবের মধ্যে এনে দিচ্ছি, আমরা তো ট্রান্সফার করবোই না, যদি করো সেক্ষেত্রে বলে রাখলাম এটাকেও কিউব করো। তাহলে এটা হবে 4 4 16, 4 64, 3 3 9 3 9 27, লসাগু করে তিনটাকে একটা ধরে নেবে, কিউব কিউব বাদ চলে গেল, এতে আর বাই, এটাকে লিখে দিলে এরকম, আর বাই আর ইজ ইকুয়াল টু 4/3। এত যদি ক্রস করে নিই 3r ইজ ইকুয়াল টু 4r, 3r ইজ ইকুয়াল টু 4r। ঠিক আছে, এর থেকে আমরা মানটা বার করে নিচ্ছি। তো বড় আর সমান হবে 4r/3, যাই বেরোলে বেরোলো। এইবারে প্রশ্নটা চলে আসে এখানে,
এটাকে আমি 1 নম্বর দিয়ে রেখেছি। 1 নং সমীকরণ থেকে লিখছি এটা আর প্লাস আর সমান 7। এখানে বড় আর মানটা বসিয়ে দিই, এত লসাগু 3 আর আর, এতে 4 আর 3 7টা, 3 7 21। দেখাচ্ছি নিচের অংশটা পরিষ্কার ভাবে। অতএব আর ইজ ইকাল টু 21/7, 3 সেমি। আর হলো 3 সেমি। অতএব বড় আর হবে, অতএব বড় আর হচ্ছে 4r/3। 4 ইন্টু আর, আর কত করে 3/3, গগল গগল গেল 4 সেমি। তাহলে বড় আর হলো 4, ছোট আর হলো 3। এবার প্রশ্ন তোমাকে বলেছে তাদের সমগ্রতলের ক্ষেত্রফলের অন্তর বলেছে। সমগ্রতলের ক্ষেত্রফলের অন্তর, সমগ্রতলের ক্ষেত্রফলের অন্তর বলেছে। ক্ষেত্রফলের অন্তর মানে বিয়োগ, অন্তর মানে বিয়োগ। তাহলে এর সমগ্রতলের ক্ষেত্রফল হলো 4/3, সরি উল্টো পাল্টা বুঝিয়ে দিচ্ছে, 4πr² মাইনাস 4πr², বিয়োগফল। তাহলে 4π কমন চলে গেল, বড় r² মাইনাস ছোট r²। 4π চলে গেল, বড় আর হয়ে গেল 4r², ছোট আর হয়ে গেল 3r²। 4 4 16 মাইনাস 3 3 9, 9 আর 7 16, 7 7 4 বয়সং 8 4 বাইশং 8। কি বেরোলো, অন্তর বর্গ, বর্গ একক কি হবে, এটা ক্ষেত্রফলের অন্তর ক্ষেত্রফলই হয়, বর্গ ক। আশা করি ক্লিয়ার আছে। চলে আসি পরের প্রশ্ন। চলে এসছি আমরা 14-2 প্রশ্ন। প্রশ্ন বলছে 7 সেমি ব্যাস বিশিষ্ট একটি লম্বজারে কিছু জল আছে। ভালো জিনিস, একটা লম্বজারে কিছু জল আছে। তাহলে 7 সেমি ব্যাস বিশিষ্ট একটা লম্বজারে কিছুটা জল আছে, সাপোজ এতটা জল আছে। এইবার 5.6 সেমি ব্যাস, এত সেমি দৈর্ঘ্য বিশিষ্ট একটা লোহার চোঙ ওই জলে সম্পূর্ণ ডোবালে। এটার মধ্যে একটা চোঙ ডুবিয়ে দিচ্ছ, এটাও ভালো জিনিস। এই চোঙটার তোমাকে দিচ্ছে ব্যাস হচ্ছে 5.6 সেন্টিমিটার আর দৈর্ঘ্য এইচ হচ্ছে 5 সেন্টিমিটার। লোহার চোঙ তৈরি করে সম্পূর্ণ ডোবালে জারে জল কতটা উঠবে? ছিল মনে করে এতটা, যখন এটা ডুবিয়ে দিলে তখন হয়ে গেল গলা পর্যন্ত এতটা। প্রশ্ন হচ্ছে এই হাইটটা কত? তাহলে সাধারণ প্রশ্ন এটা ছিল, আমাদের দেখার দরকার নেই যে এই হাইট ছিল কতটা। আমরা জানি যে এই জল কতটা উপরে উঠবে, এর আয়তন যতটা। আর্কিমিডিসের সূত্র অনুযায়ী যদি 1 বালতি জলে তুমি একটা ইট ডুবিয়ে দাও, মানে যে কোনো একটা পদার্থ ডুবিয়ে দাও, কতটা জল উপচে পড়বে? ঠিক যতটা আয়তনের পদার্থ তুমি ওটা ডুবাবে ততটা আয়তনের জল উপচে পড়বে। তার মানে এইখানে কতটা জল উপরে উঠবে, এর আয়তন যা। তাহলে আমি এক কাজ করব, এর দৈর্ঘ্যদার এর ব্যাসার্ধ বার করে নেবো, আর উচ্চতাটা ধরে নেবো এইচ। এই জলটার আয়তন বার করে নেবো, আর এরও আয়তন বার করে নেবো। এর আয়তন আর এর আয়তন সমান করে দেবো শর্তানুসারে, এইচ পেরিয়ে যাব। তাহলে প্রথমে লম্ববৃত্তাকার চোঙাকৃতি পাত্রের ব্যাস বলেছে 7 সেমি, এতে ব্যাসার্ধ হচ্ছে 2 সেমি। ধরে নিচ্ছি, ধরি এইচ সেমি জল উপরে
উঠবে, এই উচ্চতাটা এইচ ধরে নিলাম। অতএব উপরে ওঠা জলের আয়তন কতবার করো না, উপরে ওঠা জলের আয়তন, এই জলটার আয়তন কত হবে? ফর্মুলা তো সেম, পাই আর স্কোয়ার এইচ। পাই তো পায়ের জায়গায় রইল, আর হয়ে গেল এর 7/2 ইন্টু 7/2, আর উচ্চতা জানা নাই, এইচ রেখে দিলাম, ঘন সেমি। যা হলো থাক, এর আয়তন তুমি পেয়ে গেলে এটা। এইবারে চোঙাকৃতি টুকরোটির, চোঙাকৃতি টুকরোর ব্যাস দিয়েছে 5.6 সেমি, এত ব্যাসার্ধ তার অর্ধেক, দশমিক তুলে দিলাম, 2 28, 2 10, 2 14, 2 5 সেমি, আর উচ্চতা হচ্ছে 5 সেমি। এতএব চোঙের আয়তন হচ্ছে পাই স্কোয়ার এইচ আর স্কোয়ার, আর এইচ হয়ে গেল 5। পাঁচং পাঁচং পাই 14/5 ঘন সেমি। এবার আমি কথাটা আগে বলেছি, এর আয়তন যা হবে এর আয়তন তাই হবে। তাহলে দুটো আয়তনকে আমরা এখন সমান করে নিচ্ছি তো শর্তানুসারে। শর্তানুসারে এটা সমান এটা, উপরে ওঠা জলের আয়তন ইজ ইকুয়াল টু টুকরোর আয়তন, ট্রান্সফার করে কাটবো, পায়ং পায়ং গেল, 7 2 14, 7 2 14, তাহলে তো এই সমান ট্রান্সফার করছি, 2 2 4/5, আর এখানে 2 2 4 উপরে উঠে গেল, 4 4 16/5, দেখে না আশা করি ঠিকই আছে, 16/5, 5 3 15, 3 পূর্ণ 1/5 সেমি। এটা হচ্ছে তোমার উপরে ওঠা জলের উচ্চতা। আশা করি ক্লিয়ার আছে, দেখে নাও, অসুবিধা থাকলে বলবে, এখনই বলো অসুবিধা থাকলে, পরে বললো তো ভাবে নেই। চলে আসছে তারপরে প্রশ্ন। আচ্ছা, এটাকে ডেসিমেল করে দিতে পারতে, তাহলে 3.5 সেমি হয়ে যাবে। ঠিক আছে, হাতিরে বেরিয়ে গেলে ল্যাজটুকু কেন আটকে থাকে। চলে আসছে পরের প্রশ্ন। সরি 2, চলে এসছে আমরা 14-3 প্রশ্ন। বলছে 24 সেমি উচ্চতা বিশিষ্ট একটি বালতির দুই প্রান্তে ব্যাসার্ধ যথাক্রমে 15 সেমি 5 সেমি, বালতিটার আয়তন কত হবে হিসাব করতে বলেছে। তাহলে বালতির আয়তন যদি আমরা বার করি কত হবে, একটু ছবিটা হয়ে যাক। একটা বালতি আছে সাপোজ, এটা এই ছবিটার কথা বলেছে এখানে, 24 সেমি উচ্চতা, তাহলে এর হাইটটা হচ্ছে 24 সেমি, দুই প্রান্তের ব্যাসার্ধ 15 সেমি আর 5 সেমি, এর ব্যাসার্ধটা হচ্ছে 15 সেমি, আর এটা ছোট বটে, ছোট ব্যাসার্ধ হলো 5 সেমি। তাহলে প্রশ্ন হচ্ছে বালতিটাতে আয়তন কত হবে, এর আয়তনটা তোমাকে বার করতে বলেছে। খুব সাদামাটা প্রশ্ন বটে, কিন্তু একটা ফর্মুলার জন্য এটা আটকে থাকবে তোমাদের। ফর্মুলাটা বার করা হয় অন্যরকম ভাবে, এটাকে আসলে এটা একটা চোঙ ধরে নেওয়া হয়, চোঙ থেকে মাইনাস করে আয়তনটার ফর্মুলা বার করা হয়, তা আমরা অতটা ডিটেলসে যাচ্ছি না এখানে। তাহলে আমাদের যদি এর আয়তন বার করতে হয়, আচ্ছা বিষয়টা একটু লিখে নিই। এখানে
বালতির বড় আর আমি ধরে নিচ্ছি, বড় আর লিখছি 15 সেমি, ছোট আর 5 সেমি, নিচের অংশটাকে ছোট আর বলে ধরছি, আর উচ্চতাটা এর হয়ে গেল 24 সেমি। অতএব এর আয়তন, এই অংশের আয়তন, আয়তনের ফর্মুলা হচ্ছে শঙ্কুর যেমন আয়তনের ফর্মুলা হয় 1/3 পাই স্কোয়ার এইচ, এটাও সেই শঙ্কুরই নিচের অংশটা বাদ গেছে। যদি এখানে যে ফর্মুলা ডাইরেক্ট ফর্মুলা এর আয়তনের হবে, তাহলে 1/3 পাই বড় আর স্কোয়ার প্লাস ছোট আর স্কোয়ার প্লাস বড় আর ইন্টু ছোট আর ইন্টু এইচ। ফর্মুলাটা মনে রাখবে। যদি এই ধরনের আয়তন হয়, এই ধরনের আয়তন সিবিএসসি বোর্ডের ক্লাস 10-এর সিলেবাসে আছে, কিন্তু তোমাদের এখানে দেয় না, এই ব্যাপারটা বাকি রেখে দিয়েছে। তো যদি এই ধরনের আয়তন হয়, তাহলে আমাদের ফর্মুলা হচ্ছে 1/3 পাই বড় আর স্কোয়ার প্লাস ছোট আর স্কোয়ার ইন্টু আর ইন্টু এইচ প্লাস। তো মান বসাও, 1/3 22/7, বড় আর মানে হয়ে গেল 15 স্কোয়ার, 5 স্কোয়ার, 15 ইন্টু 5, আর এইচ হয়ে গেল 24। তাহলে 1/3 22/7, বাকি স্কোয়ার করো, 15 225, 15 225, 15 225, 5 পাচ্ছে 25, 5 15 75 ইন্টু 24। এত চা খাবে, চা খাওয়া খুব ভালো শরীরের পক্ষে। 3 8 24, চা খেলে বুদ্ধি বাড়ে। 22/7 যোগ করে নিয়েছে 5 5 10 আর 5 15 5, 7 1 7 8, 2 10 আর 2 12, 2 7 1, 2 রেখে 3, ভুল হলে ঠিক করে নেবে। থ্যাংক ইউ। 7 দ্বারা 7 4 28, 8 7 15, আশা করি আর কাটবে না। 7 28, 8 আর 4, তাহলে গুণ করে নিই। 8 2 16 76, 8 2 16 আর 1 17, 8 2 16 76, 8 2 16 আর 1 17। আচ্ছা, 3 2 5 1 7 6, 5 36 0 হাতে 3, 5 36 0 হাতে 3, 14 12 13 14 15 5 হাতে 1, 3 6 18 19, 5 7 35, 5 হাতে 3, 14 15 16 17 7 হাতে 1, 21 আর 1 22, 5 2 3, 5 5 10 0 হাতে 1, 10 আর 7 17, 17 5 22, 2 হাতে 2, 2 4 5 6 7 5, 5 7 2 গোলা গোলা বাই 7, 7 8 56, 7 1 7, 7 7 49, 7 1 7, এগিয়ে লাভ নাই। তাহলে 8171 পূর্ণ 3/7। দেখে নেবে একবার, গুণভাগটা চেক করে নেবে, যদি মিস্টেক থাকে কারেকশন করে নেবে। এটা হয়ে গেল তোমার আয়তন এত ঘন সেমি। ঠিক আছে, এটা শেষ হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝতে অসুবিধা হয় নিঃসন্দেহে কমেন্ট করবে। ঠিক আছে, আজকের ভিডিও এতটাই রইল। থ্যাংক ইউ, গুড ডে।